আমার একটা এমন জুতা কিনে দিবা মামা? আমার ৭ বছরের এতিম মেয়েটি তার মামাতো বোনের ফুল দিয়ে মোড়ানো জুতা দেখে আমার বড় ভাই মানে তার বড় মামাকে বলল। আমার বড় ভাই কিছু বলার আগে আমার ভাবি বলল, "রিমা, তোর না জুতা আছে? তোর আবার জুতা লাগবো কেন? তোর মা শিখাই দিছে বুঝি?" ভাবির এমন বিষাক্ত কথার সামনে ৭ বছরের রিমা এক মুহূর্তের মধ্যে কেমন যেন সংকুচিত হয়ে গেল। ওর ছোট, ছোট চোখ দুটো এক আকাশ একাকিত্ব আর ভয় নেমে এলো। পায়ে পুরনো তলা ক্ষয়ে যাওয়া প্লাস্টিকের চটি জুতোর দিকে তাকিয়ে ওর আর একটি শব্দ উচ্চারণ করল না। শুধু তার মামার হাতটা ছেড়ে দিয়ে আমার আঁচলের পেছনে এসে লুকিয়ে থাকলো। আমার কলিজা যেন কেউ এক হাত দিয়ে মোচড়ে ধরল। কিন্তু আমি মুখ ফেটে কিচ্ছু বলতে পারলাম না। বুক ফেটে কান্না আসছিল। অথচ চোখ বেয়ে এক ফোঁটা পানিও বের হয়নি। স্বামীর মৃত্যুর পর নিঃস্ব হয়ে টাঙ্গাইলের খাটারায় বাবার বাড়ি ভাইয়ের সংসারে এসে আশ্রয় নিয়েছি। তখন থেকে নিজের আত্মসম্মানটা একটি বক্সে বন্দি করে রেখেছি। বিকেলে বড় ভাই তার নিজের মেয়ের জন্য একজোড়া চমৎকার জমকালো জুতা কিনে আনলো। গোলাপি রঙের উপরে প্লাস্টিকের সুন্দর সুন্দর ফুল আর চুমকি বসানো। জুতাটা পায়ে দিয়ে সারা উঠোন খটখট শব্দ করে হাঁটতে বেড়াচ্ছিল। ঠিক তখনই রিমা করুণ চোখে সেদিকেই তাকিয়েছিল। বাচ্চা মানুষ লোভ হওয়াটা স্বাভাবিক। ও বুঝে না যে ওর বাবা নেই, আর ওর মার কাছে একটি কাগজের নোটও অবশিষ্ট নেই। ও শুধু চিনেছে ওর আপন মামাকে, ভেবেছে মামা আপন বাবার মতো হবে। কিন্তু ভাবির একটি হুঙ্কার ওকে বুঝিয়ে দিল এই পৃথিবীতে অবহেলা ছাড়া ওর কোনো অধিকার নেই। সন্ধ্যা নেমে এসেছে। আমি রান্নাঘরের এক কোণায় লাকড়ির চুলায় ফু দিচ্ছিলাম। ধোঁয়ায় দু চোখ জ্বলে যাচ্ছে। নাকি মনের ভেতরের ধোঁয়া, জানি না। রিমা রান্নাঘরের চৌখাটে এসে চুপচাপ বসে আছে। ও সাধারণত খুব চঞ্চল থাকে, কিন্তু আজ বিকাল থেকেও ও একদম চুপ হয়ে গেল। ওর দিকে তাকিয়ে জোর করে হাসার চেষ্টা করলাম। "কিরে মা, ক্ষুধা লেগেছে? এই তো চালের রুটি আর ডাল রান্না করেছি, একটু পরেই দেব।" রিমা আমার দিকে তাকালো। ওর বড় বড় চোখ দুটোতে যেন বিষাদের ছায়া। ও ফিসফিস করে বলল, "আম্মা, আমার জুতার নিচে দিয়ে পেরাক ঢোকে। তাই মা আমাকে বলেছিলাম আমি আর কখনো জুতা চাইবো না। আম্মা।" মেয়ের কথা শুনে আমার হাতের লাকড়িটা ছিটকে পড়ে গেল। মেয়ের কথা শুনে ওকে নিজের কাছে এনে চেপে ধরলাম। মা মেয়ের নীরবে চোখের জল ফেললাম। রাতের খাবারের সময় কঠিন রূপটা আরো স্পষ্ট হয়ে উঠল। ভাই দোকান থেকে ফিরে হাত মুখ ধুয়ে টেবিলে বসলো। ভাবি পরম যত্নে স্বামী আর মেয়েকে মাছের টুকরা আর ডিম তুলে দিচ্ছিল। আর আমি আর রিমার পাতে জুটলো দুপুরের পাতলা ডাল, সামান্য মাছের মধ্যে দেওয়া আলু, মাছের কাঁটাওয়ালা লেজের এক টুকরো। সেটি আমি রিমাকে দিলাম। আমি ডাল দিয়েই খাচ্ছিলাম। ভাই হঠাৎ রিমার দিকে তাকিয়ে বলল, "রিমা মা, তুমি জুতা চাচ্ছিলে না? সামনের হাটে কিনে দিব।" কথা শেষ হতে না হতেই ভাবির হাতের থালাটা টেবিলে জোরে শব্দ করে নামিয়ে রাখল। তার মুখ মুহূর্তের মধ্যেই কঠোর হয়ে গেল। পুরো ঘরের এক কোণায় নীরবতা নেমে এলো। ভাই মাথা নিচু করে ভাত মাখাতে লাগলো। আর কোনো কথা বলার সাহস পেল না। আমি শুধু আমার থালার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল এই ভাতগুলো আমার অন্ন নয়, যেন বিষ। রিমা আমার হাতটা চেপে ধরল। ৭ বছরের একটা বাচ্চা মেয়ে। কত দ্রুত বড় হয়ে যাচ্ছে, কত দ্রুত মেনে নিতে শিখেছে। ও ভাত না খেয়ে টেবিল থেকে উঠে দাঁড়ালো। এই অপমান আর অবহেলার ঘরে আমাদের আর বেশিদিন থাকা চলবে না। ভাইয়ের এই চেনা ছাদ ছেড়ে আমাকে কোনো পথ খুঁজে বের করতেই হবে। শুধু আমার এই ছোট্ট মেয়েটার আত্মসম্মান বাঁচানোর জন্য। কিন্তু একজন নারী এই সমাজে কোথায় যাবে? সকাল থেকে মনের ভিতর একটা অস্থিরতা কাজ করছে। কাল রাতে অপমানের পর আর ঘুম হয়নি। ভোরের আলো ফুটতেই আমি আর রিমা বিছানা থেকে উঠে গেলাম। ভাবির অপমান এড়াতে সকাল সকাল ঘরের বাসি কাজকর্ম শেষ করলাম। যখন বারান্দায় এসে বসেছি, ঠিক তখনই উঠোনে এসে দাঁড়ালো এক মধ্যবয়সী ভদ্রলোক। পরনে সাধারণ পাজামা পাঞ্জাবি আর হাতে বড় বড় কয়েকটি রঙিন প্যাকেট। উনাকে দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। চেনা চেনা লাগছে। তাকাতেই বুঝতে পারি উনি রহমান ভাই। আমার শ্বশুরবাড়ির পাশেরই উনার বাসা। আর আমার স্বামীর কাপড়ের ব্যবসায় একমাত্র অংশীদার ও একনিষ্ঠ বন্ধু ছিলেন। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির দেবরের অন্যায়ের কারণে আমাকে এক কাপড়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই রহমান ভাই আমার স্বামীর পাওনা কিছু টাকা আমার হাতে গুঁজিয়ে দিয়েছিলেন। রহমান ভাইকে দেখে আমার ভাই তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে এলেন। এসেই বললেন, "রহমান সাহেব না আপনি? হঠাৎ?"
সাত সকালে আমাদের বাড়িতে রহমান সাহেব উঠানে এসে দাঁড়িয়ে আমার দিকে তাকালেন। ওনার চোখে এক ধরনের স্বস্তি আর সহমিত। উনি আমার ভাইকে সালাম দিয়ে স্পষ্ট গলায় বললেন, বড় মিয়া মানে আমার শ্বশুরের পক্ষ থেকে এসেছেন। উনি উনার নাতনি রিমা আর বৌমার খোঁজ নিতে পাঠিয়েছেন। ততক্ষণে ভাবিও ঘুমটা দিয়ে বের হয়ে এলেন। রহমান ভাই হাতের ব্যাগগুলো বারান্দার পিঁড়ির উপর রাখলেন। ব্যাগ থেকে বের করতে লাগলেন ছোট বাচ্চাদের জামা কাপড়, অনেক রকমের ফলমূল আর মিষ্টির প্যাকেট। আর সবার শেষে বের করলেন চমৎকার লাল রঙের এক জোড়া জুতো, অনেক সুন্দর ফুল আর চুমকি বসানো। কাল বিকেলে ঠিক রিমা মামাতো বোনের কাছে দেখে চেয়েছিল, এটি তার চেয়েও সুন্দর। জুতাটা দেখে রিমার চোখ দুটো ছলছল করছে। আমার আঁচল ছিঁড়ে জুতার দিকে দুপা এগিয়ে গেল। রহমান ভাই রিমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমার আর আমার ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, বড় মিয়ার শরীরটা বেশ কিছুদিন খারাপ যাচ্ছে। বিছানায় পড়ে থেকে উনি উনার ভুল বুঝতে পেরেছেন। নিজের অন্য ছেলেদের লোভ আর অন্যায়ের আর সহ্য করতে পারলেন না। তাই উনি সিদ্ধান্ত নিয়েছেন, উনার ছেলের মানে রিমার বাবার ভাগের পুরো সম্পত্তি উনি উনার একমাত্র এতিম নাতনি রিমার নামে লিখে দিবেন। দলিলের সব খসড়া তৈরি। আর আমাকে পাঠিয়েছেন বৌমা আর রিমাকে সসম্মানে নিয়ে যেতে। রহমান ভাইয়ের মুখ থেকে শোনার পর রিমার নামের কথাটা শুনে সাথে সাথে পুরো পরিবেশটাই বদলে গেল। আর হাত ভর্তি রাজকীয় উপহার দেখে ভাবি এক ঝটকায় ভাবির চেহারার রং বদলে গেল। কাল রাতে যে অহংকারী কঠোর মুখটা, এখন সেটি স্পষ্ট লোভ আর কৃত্রিম মায়ায়। যে কণ্ঠে কাল ছিল বিষ, আজ সেই কণ্ঠেই মধু ছিটকে পড়ছে। ভাবি রিমার দিকে হাত বাড়িয়ে গদগদায় গলায় বললেন, ও মা, আমার লক্ষ্মী মামুনিটা কত সুন্দর জুতা পেয়েছে দেখেছ? আহা, কাল রাতে আমি তো দুষ্টামি করেই এমনটা বলেছি। তোমরা মা মেয়ে দেখি সত্যিই বেঁকে বসলে। আনিস, তুমি দাঁড়িয়ে আছো কেন? রহমান ভাইকে ঘরে নিয়ে বসাও, মিষ্টির প্যাকেটগুলো ঘরের ভিতর নিয়ে যাও। রহমান ভাই মৃদু হেসে বলল, না ভাবি, বসার সময় নেই। বড় মাইয়া নিজে গাড়ি পাঠিয়েছেন, রেজিস্ট্রি অফিসের লোকও রেডি। আজ শুধু দলিল সম্পূর্ণ করতে হবে। মা মেয়েকে নিয়ে আমি এখনই রওনা দেব। কথাটা শোনা মাত্রই ভাবি যেন আকাশ থেকে পড়লেন। উনি আমার বড় ভাইয়ের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বললেন, আমার দুই হাত চেপে ধরে বললেন, কি যে বলেন রহমান ভাই, আমার একমাত্র ননদ আর এতিম ভাগ্নিটাকে আমরা একা ছেড়ে দিব নাকি? মানুষ কত যে লোভী হয়, টাকা পয়সার লোভে কত মানুষ খারাপ কাজ করে। তা তো তোমরা জানো না। একা একটা মেয়ে মানুষ এত সম্পত্তি সামলাবে কি করে? তার চেয়ে ভালো এখানে থাক, আনিস জমি জমা সব সামলাবে। ভাইয়ের চেয়ে আপন কে হয় বলো? আমি ভাবির হাত থেকে আলতো করে ছাড়িয়ে নিলাম আমার হাত। বুকের ভিতর কাল রাতে যে অপমানের ক্ষত এখনো দগদগ করছে। যে চাটুকারিতা আজ ভাবি মুখ থেকে দেখেছি তা রিমার জন্য নয়, রিমার দলিলের জন্য। আমি স্পষ্ট গলায় বললাম, ভাবি বিপদের দিনে ভাই আশ্রয় দিয়েছিল, আমি কৃতজ্ঞ। কিন্তু পরের বাড়ির ছাদটা আমার আর রিমার ছিল না। আজ রিমার বাবা বেঁচে থাকলে রিমার অধিকারের জন্য কারো কাছে হাত পাততে হতো না। আজ যখন নিজ থেকেই অধিকার দিচ্ছে, তখন আর পিছু হাঁটার কারণ নেই। আমার বড় ভাই আনিস এতক্ষণ চুপ ছিল। তিনি লজ্জিত গলায় নিজে এসে বললেন, বোন রে, তোর ভাবির কথার জন্য আমি লজ্জিত। তুই চলে যাবি? আমি ভাইয়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, হ্যাঁ, আমি চলে যাবে। তবে যাওয়ার আগে তোমার আর ভাবির সব ঋণ আমি শোধ করে যাব। গত কয়েক মাসে যা ডাল ভাত তোমরা আমাদের খাইয়েছ, তার ঋণ আমি পরিশোধ করে। আমি আমার মেয়ের আত্মসম্মানের উপর আর কোনো ঋণের বোঝা রাখতে চাই না। আমার কথা শুনলে ভাইয়ের দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। ভাবির মুখ দিয়ে আর কোনো কথাই ফুটছিল না। লোকনিন্দা আর পরাজয়ের কারণে উনি পুরো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আমি রিমার দিকে তাকালাম। রিমা সেই জুতা জোড়া পায়ে দিয়ে খটখট করে হাঁটছে আর নাচানাচি করছে। ওর চোখ দুটোতে আর কোনো বিষাদের ছায়া নেই, আছে শুধু আত্মবিশ্বাসী আর আনন্দের ছায়া। রিমা রিমা জুতা জোড়া পায়ে দিয়ে খটখট শব্দ করে আমার পাশে এসে দাঁড়ালো। যাওয়ার আগে রহমান ভাইকে বললাম, রহমান ভাই, গাড়ি ছাড়ার আগে আমরা কিন্তু বাজারে একটি বড় দোকানে দাঁড়াবো। আমার ভাইজির জন্য রিমার মতো একজোড়া সুন্দর জুতা আর একটি সুন্দর জামা নিব। কারণ আমার ভাইজির উপরও তো আমার একটা কর্তব্য রয়েছে। রহমান ভাই আমার কথা শুনে মৃদু হাসলেন। আমরা আর এক মুহূর্তও দাঁড়ালাম না। ঘাটালয়ের এই পরিচিত বাড়ি, দুই চুলার ধোঁয়া, পরিচিত ছাদ, অপমানের ভাতের টেবিল সব ছেড়ে আমরা সামনে এগোতে লাগলাম।
শ্বশুরবাড়ির সে অন্যায়ের দেওয়াল ঠেলে আজ নতুন ভোরের আলো উঠেছে। আর রহমান ভাই বলতে লাগলেন, জানো, রিমার বাবার যে সম্পত্তি আছে সেখানে তোমাদের জন্য একটি নতুন করে ঘর তোলার কাজ খুব তাড়াতাড়ি শুরু করবে বলেছেন বড় মিয়া। এবার আর কোনো দয়া কিংবা করুণাই নয়। আমার মেয়েটা বাঁচবে নিজের অধিকার নিয়ে, নিজের সম্মানে। রিমার লাল জুতার সেই খটখট শব্দ যেন আমাদেরকে নতুন ভোরের গান শোনাচ্ছে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ একটি সংগৃহীত গল্প পড়ে শুনিয়েছি। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।